দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। 81-30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর 82-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে 86 নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন-11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। 11 যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই 44 বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন-11-এই শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেঁকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতেন, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে ঘুরিয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তিনি কোনো আপোষ করেন নাই। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে, রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে, জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে, যা তৃতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্যে, এই জাতির জন্যে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আমরা খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। এই মুহূর্তে আমাদের সাথে বেগম খালেদা জিয়াকে আমরা সকলে জানি, বেগম খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী। ভোর 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি এই মুহূর্তে, আমরা সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ারে, সেখান থেকে আমাদের সহকর্মীরা এই বিষয়ে আমাদেরকে নানাভাবে তথ্য জানাচ্ছিলেন। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের আরেক সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজকে ভোর 6টায় বেগম খালেদা জিয়ার 43 বছরের যে রাজনৈতিক ক্যারিয়ার, তার অবসান ঘটেছে। তিনি মারা গেছেন এবং তার মৃত্যুতে দেশের রাজনীতিতে এখন শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন।
এবং দেশের বাইরে থেকেও পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, চীনের রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে শোক বার্তা পাঠানো হয়েছে এবং বিএনপি 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় কার্যালয়ে কালো পতাকা টাঙাতে বলা হয়েছে, কালো ব্যাজ ধারণ করতে বলা হয়েছে, একই সঙ্গে দোয়া মাহফিলের আয়োজন করতে বলা হয়েছে, কোরআন খতমের আয়োজন করতে বলা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার জানাজা, দাফন এবং রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, এটি বিএনপির তরফ থেকে জানানো হয়েছে। এবং বেগম খালেদা জিয়ার এবং বিএনপির নেতারা এও বলছেন যে বেগম খালেদা জিয়ার জানাজা জিয়া উদ্যানে তার যে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই হবে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তবে আজকে বেলা 12:30টায় উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা দেশের সকল মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকেও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডেকেছেন। সেখানেই হয়তো জানাজা দাফন এবং মানে রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর বেগম খালেদা জিয়ার কথা যদি বলি, যে একজন গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসেছিলেন এবং তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1981 সালের মেতে যখন কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রামে নিহত হন, এর 7 মাসের মাথায় তিনি রাজনীতিতে বিএনপিতে যোগদান করেন। তখন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেলেন, তখন দেশের বিএনপির নেতৃত্ব নিয়ে একটি টানাপোড়েন চলছিল এবং নানা ধরনের বিভ্রান্ত তৈরি হয়েছিল, দিগ্ভ্রান্ত হয়ে যাচ্ছিল দল। তখন দলের নেতাকর্মীদের আহ্বানেই কিন্তু বেগম খালেদা জিয়াউর রহমানের মৃত্যুর 7 মাসের মাথায় দলের নেতৃত্ব নেন। প্রথমে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছিলেন, এরপরে বিএনপি চেয়ারপারসন হয়েছেন। এরপর থেকে তার রাজনৈতিক যাত্রা, এরপরে এরশাদ বিরোধী আন্দোলন তিনি করেছিলেন, তার নেতৃত্বে 7 দলীয় জোট হয়েছিল এবং মূলত বলা হয়ে থাকে যে এরশাদ বিরোধী স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনেই বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক ভিত্তি দিয়েছে এবং তিনি যে দৃঢ়চেতা মানসিকতা এবং সেটি তিনি উল্লেখ করেছেন। এবং এরশাদের পতনের পরেই যে নির্বাচন হয়েছিল 91 নির্বাচনে বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন। এরপরে তিনি তার যে দল বিএনপি, সেই বিএনপিকে তৃণমূল পর্যায়ে নিয়ে যান এবং দলকে সুসংগঠিত করেন এবং তার নেতৃত্বে দলকে কখনো তিনি এক ছাতায় বা এক সুতোয় তিনি বেঁধে রেখেছেন। এরপরে 91 থেকে 96 তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এরপরে 96 থেকে 2001 পর্যন্ত তিনি বিরোধী দলীয় নেত্রী হন। এরপরে আবার 2001 সালে এসে তিনি আবার ক্ষমতায় আসেন এবং এর মাঝখানে 96 পরে কিছুদিনের জন্য অর্থাৎ 15 দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এরপরে তিনি তার জীবদ্দশায় 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বারের বিরোধী দলীয় নেত্রী হয়েছেন। 111-এর সময় তিনি কারাভোগ করতে হয়েছে, তাকে মিথ্যা মামলায়, দুদকের মামলায় তাকে জেলে যেতে হয়েছিল, তিনি জেল খেটেছেন। এরপরে আমরা দেখেছি যে তার যে দৃঢ়চেতা, 5 আগস্টের পরে তিনি যখন মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরে তিনি 7 আগস্ট আমার যতটুকু মনে পড়ে নয়াপল্টনের বিএনপির মহাসমাবেশ হচ্ছিল, সেই সময় তিনি বক্তব্য দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে এবং জ্ঞান ভিত্তিক একটি দেশ গড়ে তুলতে হবে। এবং তিনি বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক হয়ে আছেন আমাদের মাঝে এবং তিনি আজকে চলে গেলেন তার মৃত্যুতে। শুধু বিএনপি বা জাতীয়তাবাদী ঘরানার রাজনৈতিক দলগুলোই নয়, সকল দল, বাংলাদেশে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, এর মধ্যে সকল দলই তার মৃত্যুতে শোক কিন্তু জানিয়েছে। আমরা এই মুহূর্তে একজনের দুঃখিত, আমরা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেহেতু আজ সকাল ভোর 6টায় তাকে মৃত ঘোষণা করেছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা, তার মৃত্যুকে জাতির অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়া সারা জীবন জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বেগম জিয়ার মৃত্যুতে 7 দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। বেগম জিয়ার মৃত্যুতে সরকারের জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে বিএনপি মহাসচিবকে। 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না।
বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। সত্য আর ন্যায় প্রতিষ্ঠা এবং জনগণের রাজনীতি নিয়ে এগিয়ে যাওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রতিশোধ পরায়ণতা স্পর্শ করতে পারেনি, যার বড় প্রমাণ 2024-এর গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম ভাষণেই প্রতিহিংসা ছেড়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। বিশ্লেষকরা মনে করেন প্রতিশোধ স্পৃহাহীন এই মানসিকতাই সব শ্রেণী পেশার কাছে বেগম জিয়াকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মুরসালিন হক জুনায়েতের রিপোর্টে বিস্তারিত। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এমন বক্তব্যের আগে তিনি কারাগারে কাটিয়েছেন 7 বছর, আর আটক, মামলা, আদালতে হাজিরা সব মিলে নানা নিপীড়নে কেটেছে 1.5 দশক। নিজের ওপর সব অন্যায় আর অত্যাচার ভুলে জাতিকে এগিয়ে নিতে গণ অভ্যুত্থান পরবর্তী এমনই প্রতিহিংসাহীন কণ্ঠস্বরে সবার সামনে বেগম খালেদা জিয়া। এই গণ অভ্যুত্থানের পরে 3 দিন পরে বিএনপি যে নয়াপল্টনে যে জনসভাটা করছিল, সেই জনসভায় তিনি প্রথম হাসপাতাল থেকে একটা বক্তব্য দিয়েছিলেন 2-3 মিনিটের। একটা কটু কথা বলেন না, হাসিনা শব্দটাও তিনি উচ্চারণ করেন নাই। বাংলাদেশের অন্তঃস্থলে যে আকুতি, সেই আকুতিই প্রতিফলিত হয়েছে খালেদা জিয়ার উচ্চারণে। স্বামীর মৃত্যুর পর চেয়ারপারসন হিসেবে বিএনপির হাল ধরেছেন প্রথম। 80-র দশকের স্বৈরাচার পতন আন্দোলনে সমঝোতাহীন বেগম জিয়াকে সইতে হয়েছে রাষ্ট্রীয় পীড়ন। জনরায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে ভুলেছেন ব্যক্তি আক্রোশ, বিচারের ভার ছেড়েছেন আইনের হাতে। 1/11-র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারও ছাড় দেয়নি বেগম জিয়া ও তার পরিবারকে। দলীয় চেয়ারপারসন হিসেবে রাজনীতি থেকে মাইনাসের ষড়যন্ত্র রুখেছেন ইস্পাত কঠিন দৃঢ়তায়। সে সময় রাষ্ট্র প্রতিশোধ নিয়েছে তার বড় ছেলের উপর অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে। 2008 পরবর্তী আওয়ামী লীগ সরকারের শাসনে দুর্বিষহ হয় তার জীবন। চক্রান্তমূলক নানা মামলায় জড়ানো হয় বেগম জিয়াকে। উচ্ছেদ হন নিজ বাড়ি থেকে, স্বৈরাচারের রোষানলে জেলখানার নিষ্পেষণ শেষে মৃত্যু হয় ছোট ছেলের। 2018 সালে কারাগারে অন্তরীণ হওয়ার পর থেকেই একে একে জটিলতা বাঁধে শরীরে। 2024 গণ অভ্যুত্থানের পরে যখন মুক্তি পান, জনসমক্ষে এসেই প্রতিহিংসাহীন হওয়ার বার্তা দেন সবাইকে, যা তার নিজ বিশ্বাসের প্রতিফলন বলেই মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। ওবায়দুল কাদের কিন্তু আশঙ্কা প্রকাশ করেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতাচ্যুত হয় কয়েক লক্ষ নেতাকর্মী তাদের নিহত হওয়ার একটা আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে আহ্বান জাতির কাছে যে কোনো প্রতিশোধ নয়, সহনশীলতার মধ্য দিয়ে শত্রুকে ক্ষমা করে দিয়েও যেন একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার, এই আহ্বানটা তার দলের নেতাকর্মী না, দেশের মানুষের উপরও প্রভাব ফেলেছিল। নভেম্বরের শেষ নাগাদ চরম অসুস্থ বিএনপি চেয়ারপারসনের জন্য সর্বস্তরের মানুষের যে আকুলতা ছিল, সেটি বেগম খালেদা জিয়ার প্রতিশোধ স্পৃহা থেকে দূরে থাকার মানসিকতার প্রতি যেন সম্মানসূচক বহিঃপ্রকাশ, এমনটাই মত বিশ্লেষকদের।
মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বেগম জিয়ার রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শ, তার আপোষহীন নেতৃত্ব সবকিছুই এখন মানুষের মুখে মুখে, মানুষের অন্তর ধারণ করছে। বিএনপি নেতৃবৃন্দ তারা ধারণ করছেন, তারা তাকে রাখতে চান মনের গভীরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা সকলেই শোকাহত, একে একে হসপিটালে বিভিন্ন নেতারা তারা আসছেন। আমরা কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বের হতে দেখেছি। তিনি বের হয়ে গেছেন, তিনি সারা রাতে এখানে ছিলেন। তারপরে আমরা দেখেছি এখানে বিএনপির যে কেন্দ্রীয় নেতা তারা এসছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ক্যাবিনেট বৈঠকে যোগ দেওয়ার জন্য গিয়েছেন। আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এই মুহূর্তে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তাকে রাষ্ট্রীয় মর্যাদার বিষয়ে এবং যাবতীয় যেই কার্যক্রমগুলো রয়েছে সেটা কিভাবে কোথায় হবে এই বিষয়ে আলোচনার জন্য যে ক্যাবিনেট বৈঠক হবে সেখানে মূলত যোগ দেওয়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখানে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে এভারকেয়ারের সামনে এই মুহূর্তে শোকের ছায়া, বিভিন্ন যারা কর্মী নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে কান্না করছেন। অনেকে অশ্রুসিক্ত, অনেকে নীরবে স্তব্ধ হয়ে গেছেন। সকলে মূলত তার যেই শূন্যতা, এই শূন্যতাকে মেনে নিতে পারছেন। আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছিলেন যে বেগম জিয়ার যে শূন্যতা, এই শূন্যতা আসলে অপূরণীয়, এটা কখনোই পূরণ হওয়ার নয়। তাই তারা মূলত বেগম জিয়ার দেখানো পথেই চলতে চান। আমরা একটু বলতে চাই যে বেগম জিয়াকে নিয়ে মূলত তার দলের পক্ষ থেকেও একটি সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে তারা 7 দিনব্যাপী শোক আয়োজন করতে, শোক পালন করবেন। সে অনুযায়ী তারা কিছু পদক্ষেপের কথা আমাদেরকে জানিয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি বলেছিলেন যে তারা 7 দিনব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন, তাদের কার্যালয়ে পতাকা উত্তোলন করবেন, বিভিন্ন মসজিদে তারা কোরআন খতম করবেন, এভাবে তারা বেগম জিয়ার শোক পালন করবেন। এখন পর্যন্ত আমরা আসলে কখন নাগাদ বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে, তাকে কখন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে সে বিষয়টি জানি না, তবে বিষয় সিদ্ধান্ত অতি দ্রুতই চলে আসবে ক্যাবিনেট বৈঠকের পরে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভোর 6:30 যখন বেগম জিয়ার মৃত্যু ঘোষণা আসে, তারপরে আমরা দেখেছি বিভিন্ন অঙ্গন থেকে কিন্তু শোক প্রকাশ করতে, শোক বার্তা আসতে। আমরা শুধু দেশে না, দেশের বাইরে বিভিন্ন দেশ থেকেও শোক বার্তা আসছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন অ্যাম্বাসি থেকে শোক বার্তা আসছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানতে পেরেছি যে বিভিন্ন রাজনৈতিক যে দল রয়েছে সেই দল থেকেও বিভিন্ন শোকের বার্তা আসছে। কেননা বেগম জিয়া কিন্তু তিনি আসলে বিএনপির সভানেত্রী হলেও, বিএনপির চেয়ারপারসন হলেও কিন্তু তিনি এই মুহূর্তে এই রাজনীতি অঙ্গনে একটি অন্যরকম স্থানে পৌঁছে গিয়েছিলেন। বলা যায় যে দলমতের ঊর্ধ্বে সকলেই আসলে বেগম জিয়াকে ধারণ করতেন। কেননা বেগম জিয়ার যে প্রজ্ঞা ছিল, আদর্শ ছিল, সেটি ছিল আপোষহীনতার। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে কথা বলতেন। তিনি ছিলেন অকুত ভয়, তিনি কারো সাথে কোনো বিষয়ে আপোষ যেমন করেননি, তাকে কোনো নির্যাতন দিয়ে আসলে থামানোও যায়নি। আমরা যেমনটি বলছিলাম যে বেগম জিয়ার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের 44 বছর তিনি এই বাংলাদেশের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার দলের নেতৃত্বে ছিলেন, বাংলাদেশের নেতৃত্বে ছিলেন, 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া। তিনি মূলত তার যেই নেতৃত্ব সেটি পুরো দেশের মধ্যে সমাদৃত। এই মুহূর্তে আমরা যদি একটু বলতে চাই যে বেগম জিয়ার রাজনীতি জীবন শুরু হয়েছিল 1977 সালে। তার স্বামী আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরলোক গমনের পর মূলত বেগম জিয়ার রাজনীতি অঙ্গনে পদার্পণ, এবং বেগম জিয়াউর রহমানের স্ত্রী থাকা অবস্থায় তিনি ফার্স্ট লেডি হিসেবেও পরিচিত ছিলেন। এবং 1981 সালে যখন জিয়াউর রহমানকে বিপদগামী গোষ্ঠী হত্যা করেন, তখনই মূলত বেগম জিয়ার উপরেই কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব সেটি চলে আসে। সম্পূর্ণ বিএনপি দায়িত্বভার তিনি তখন থেকেই পালন করছিলেন। 2018 সাল পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপির পুরোপুরি দায়িত্ব এবং পরিচালনা, সাংগঠনিক তৎপরতার
রাজনৈতিক সভা সমাবেশ আন্দোলন সংগ্রাম সকল নির্দেশনা কিন্তু বেগম জিয়ার পক্ষ থেকেই হয়েছিল। এবং তিনি যখন 2018 সালে গুরুতর অসুস্থ হয়ে যান তখনই মূলত তার নির্বাসিত ছেলে বড় ছেলে তারেক রহমান তার উপরেই মূলত ভাইস চেয়ারম্যানের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পড়ে এবং তিনি মূলত তারপরে এই দলের যেই শীর্ষ পর্যায়ের নেতৃত্ব সেটি দিতে শুরু করেন। আপনারা জানেন যে বেগম জিয়া 1981 সালে থেকে রাজনীতির যেই জীবন শুরু হয় সেটি দীর্ঘদিনের নেতৃত্বের মধ্য দিয়েই চলতে থাকে। 1982 সালে সামরিক অভ্যুত্থানের পর তিনি গণতন্ত্রের যে চলমান আন্দোলনের নেতৃত্ব দিতে সাহায্য করেছিলেন। আপনারা জানেন যে 1982 সালে আসলে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদ তিনি যখন ক্ষমতা কুক্ষিগত করেন, দীর্ঘদিন তিনি যখন এই রাষ্ট্র পরিচালনা দায়িত্বভার কুক্ষিগত করে রেখেছিলেন, এক নায়কত্ব প্রতিষ্ঠা করেছিলেন, তখন কিন্তু তার বিরুদ্ধে এই যে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় অগ্রভাগেই নেতৃত্ব দিয়েছিলেন বেগম জিয়া। যেই নেতৃত্বর ফেলেই এবং সর্বোপরি সকলেরকে নিয়ে যখন তিনি রাজপথে ছিলেন তাদের এই অকুতভয় সংগ্রামের ফলেই কিন্তু 1991 সালে মূলত 1990 সালে এই এরশাদের পতন হয় এবং 1991 সালে যে নির্বাচন হয় গণতান্ত্রিক নির্বাচন, যে নির্বাচনে মূলত বিএনপি জয়লাভ করেন এবং সেবার তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। এবং এরপরে আপনারা জানেন যে তার যে নেতৃত্বে সেই নেতৃত্ব 1991 সাল থেকে 1996 সাল পর্যন্ত তিনি এই দেশের রাষ্ট্রভার গ্রহণ করেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিকে একটি সৃজনশীলতা দেওয়ার জন্য তার যে চেষ্টা সেটা কিন্তু ছিল। আমরা দেখেছি তিনি তার জায়গা থেকে এদেশের যেই বাংলাদেশের যেই অধিকারগুলো ছিল সেই অধিকার আদায়ের জন্য তিনি কথা বলেছেন। তিনি তো তার রাজনৈতিক জীবন নিয়ে যেহেতু কথা বলি আমরা অনেকটা সময় বলতে পারবো, অনেকটা সময় বলতে হবে, কেননা তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়, যে অধ্যায়ের আসলে সে বলে শেষ করা সম্ভব নয়। আমরা রয়েছি এভারকেয়ারের সামনে, এখান থেকে আপনাদেরকে আরও জানাবো বিভিন্ন সময়ের যেই তথ্যপাত্রগুলো রয়েছে সেগুলো আমরা জানাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে থেকে এই ছিল আমার কাছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আমরা আবারও আলোচনায় যুক্ত হচ্ছি আমাদের আরেক সহকর্মী আফজাল হোসেনের সাথে। আফজাল, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা সকলেই জানি 1981 সালে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন তারপরেই মূলত আমাদের আপসহীন নেত্রী বেগম জিয়ার রাজনীতিতে পদার্পণ। দীর্ঘ 43 বছরের রাজনৈতিক জীবনে কিন্তু তাকে অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে। আপনি কিছু আপনি নিজেও কভার করেছেন, তো আপনি অনুগ্রহ করে জানাবেন যে তাকে আপসহীন কেন বলা হয়? না, আপসহীন কেন বলা হয় তার পরমত সহিষ্ণুতা এবং দৃঢ় চেতনা তিনি ধারণ করেন এবং তিনি সবসময় দেশকে আগে রাখতেন। বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির সেদিন বলছিলেন যে বেগম জিয়ার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে বিশ্বাস করে না, অর্থাৎ তিনি যে সবার আগে তিনি যে বাংলাদেশকে ধারণ করেন সেটি তার বড় প্রমাণ। আর যেটি বললাম যে বেগম জিয়ার 80 বছর বয়সে তিনি আজকে মারা গেছেন, ভোর 6টায় তার মৃত্যু হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। তার মৃত্যুতে বিশ্বের অন্য রাজনৈতিক নেতারাও, প্রধানমন্ত্রীরাও তারা শোক প্রকাশ করছেন, শোক বার্তা পাঠাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু শোক জানিয়েছেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনিও শোক জানিয়েছেন, চীনের রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন এবং দেশের মধ্যে যারা রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন, জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শোক প্রকাশ করেছেন, জাতীয় নাগরিক পার্টি তারা শোক প্রকাশ করেছেন, আর বিএনপি তো 7 দিনের শোক কর্মসূচি পালন করছে এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকাবহ পরিবেশ রয়েছে এবং তারা এভারকেয়ারের সামনে অনেকেই ভিড় করছেন এবং বিভিন্ন যে দলীয় কার্যালয় রয়েছে দেশের সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে একটি শোকাবহ পরিবেশ এবং দোয়া হচ্ছে, দোয়া মোনাজাত হচ্ছে, কোরআন খতম হচ্ছে। এইভাবেই বেগম খালেদা জিয়ার
মৃত্যুতে শোক প্রকাশ করছেন বিএনপি নেতা কর্মীরা। আর যেটি বলে রাখি যে কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট যে বৈঠক প্রধান উপদেষ্টার নেতৃত্বে সেটি বৈঠকটি শুরু হবে এবং সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণের ফোরাম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকও 12:30টায় বসবে এবং এরপরেই মূলত ক্যাবিনেট মিটিং এবং বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এরপরেই বেগম খালেদা জিয়ার জানাজা দাফন কখন কোথায় হবে সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারবো। আপনি যেটি বলছেন যে বেগম খালেদা জিয়ার এই 43 বছরের রাজনীতির ক্যারিয়ারে তার সংগ্রাম যেমন রয়েছে, নানা উত্থান পতনও তেমন রয়েছে এবং বেগম খালেদা জিয়াকে যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাগারে নেওয়া হয় এবং এরপরে আমরা দেখেছি যে একটি নির্জন কারাগারেই তাকে রাখা হয়েছিল, যেই কারাগারে তিনি শুধুমাত্র একজনই আসামি ছিলেন, এর বাইরে কোনো আসামি ছিল না। বেগম খালেদা জিয়ার দল বিএনপি বারবারই যেটি বলা হয়েছিল যে তাকে নির্জন অন্তরীণ করে রাখা হয়েছে, তাকে তিলে তিলে হত্যার পরিকল্পনা আওয়ামী লীগ সরকার করছে, এই অভিযোগগুলো তখন করা হয়েছিল। আমরা যেদিন বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয় সেদিন আমি ওই সময় আদালতেই উপস্থিত ছিলাম। আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া হেঁটে আদালতে গেলেন, গাড়ি থেকে নামলেন, নেমে তিনি এজলাসে গেলেন, বিচারকের সামনে গেলেন, এরপরে তিনি হেঁটেই হাত নেড়ে গাড়িতে বসলেন, বসে তিনি কারাগারে গেলেন এবং এরপরে আমরা দেখলাম যে তার স্বাস্থ্যের অবনতি, অর্থাৎ বিএনপি যেটি বলছেন যে একজন মানুষ যখন সুস্থভাবে হেঁটে কারাগারে গেলেন, অথচ তিনি কারাগার থেকে যখন 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশের শর্ত সাপেক্ষে বেগম খালেদা জিয়াকে যখন মুক্ত করা হলো তখন তিনি একেবারে সংকটপূর্ণ অবস্থায় ছিলেন এবং বেগম খালেদা জিয়া যখন 2020 সালের 25শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি বর্তমানে বাংলাদেশ মেডিকেল, সেখানে প্রিজন থেকে মুক্ত হয়ে বাসায় ফিরলেন, এরপর থেকে কিন্তু বাসাতেই তাকে থাকতে হয়েছে এবং সরকার যে শর্ত দিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই শর্তের বেড়াজালে তিনি দেশের বাইরে চিকিৎসা নেওয়ারও সুযোগ পাননি এবং বেগম খালেদা জিয়ার পরিবার অন্তত 15 থেকে 16 বারের মতো সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল যে বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা দরকার, তাকে যদি উন্নত চিকিৎসা দেশের বাইরে গিয়ে দেওয়া হয় তাহলে বেগম খালেদা জিয়া সুস্থ হবেন, কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে সেই সুযোগটি দেওয়া হয়নি। 5 আগস্টের পরে তখন তিনি যখন মুক্ত হলেন তখন তাকে এই বছরের জানুয়ারিতেই তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য গেলেন এবং অনেকটা তিনি সুস্থ হয়েই ফিরেছিলেন দেশের মাটিতে। এরপরে আবার তার স্বাস্থ্যের অবনতি হয় এবং গত 23শে নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালেই ছিলেন। মাঝখানে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়েছিল এবং এরপরে আবার স্থিতিশীল হয়েছিল। গত 1 সপ্তাহ ধরে বেগম খালেদা জিয়ার চিকিৎসক, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেএম জাহিদ এবং মেডিকেল বোর্ডের যে প্রধান, তারা কিন্তু বিজ্ঞপ্তি দিয়েই জানাচ্ছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, তিনি চিকিৎসা নিতে পারছেন। কিন্তু গতকালকে রাত থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হয়ে পড়েছেন, তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছেন। সবার কাছে দোয়া চেয়েছেন তারেক রহমান। তিনি গত 25 ডিসেম্বর যখন দেশে ফিরলেন, ফেরার পরেই তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছিলেন এবং গত 2 দিন ধরে একদিকে যেমন তার রাজনৈতিক কর্মসূচি থাকছে, অন্যদিকে তিনি আবার সন্ধ্যা হলেই বা সকালবেলা বা সন্ধ্যা হলেই মার কাছে চলে যাচ্ছেন, দেখাশোনা করছেন। গতকালকে তিনি তার মার কাছেই গিয়েছিলেন, দীর্ঘ সময় মায়ের কাছে ছিলেন, আবার আজকে সকালেও যখন এই খবরটি আসলো, এখানে আমার ছোট একটা প্রশ্ন, একজন মা থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ওঠার যে চালিকা শক্তি, বেগম জিয়াকে কোন চালিকা শক্তিতে তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন? যদি উনি তো আসলে রাজনীতিতে এসেছিলেন একটি বিরূপ প্রেক্ষাপটেই। যখন 1981 সালের 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামে কতিপয় বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হলেন, এরপরে যখন দল নানা রকম সংকটে পড়ে গিয়েছিল এবং দলের নেতাকর্মীরা নেতৃত্ব নিয়ে নানা রকম টানাপোড়েন চলছিল এবং বিভাজন তৈরি হয়েছিল দলের মধ্যে, তখনই দলের নেতাকর্মীদের আবেদনেই একেবারে গৃহবধূ, আমরা যতটুকু জানি যে বেগম খালেদা জিয়া যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন কোনো রাজনৈতিক কর্মসূচিতেও গিয়েছেন এরকম কোনো আমরা নিউজ বা খবর আমরা দেখি নেই। যখন জিয়াউর রহমানের মৃত্যু হলো, তিনি শাহাদাত বরণ করলেন, নেতাকর্মীদের মধ্যে যখন বিভক্তি বিভাজন, নেতৃত্ব নিয়ে টানাপোড়েন, তখনই নেতাকর্মীদের আহ্বানে তিনি
বিএনপিতে আসলেন এবং বিএনপিতে আসার পরে প্রথমে তিনি ভাইস চেয়ারম্যান হলেন দলের, এরপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন, এরপরে তিনি চেয়ারপারসন হলেন। এরপরে তার আরেকটি সংগ্রাম শুরু হলো, সেটি হচ্ছে যে স্বৈরশাসক এরশাদ বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিলেন। তার নেতৃত্বে 7 দলীয় জোট হলো এবং জোট হওয়ার পরে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি যে দৃঢ় ভূমিকা সেটি তিনি রাখলেন এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে এরশাদ বিরোধী তাকে মূলত একজন দৃঢ়চেতা রাজনৈতিক নেতা হিসেবে এবং দল হিসেবে বিএনপিকে তৃণমূল মানুষের কাছে বেশি নিয়ে যেতে পেরেছে এবং এরপরেই স্বৈরশাসক এরশাদের পতনের পরেই তিনি 91 নির্বাচনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হলেন এবং বিশ্বের ইতিহাসে প্রথম মুসলিম নারী দ্বিতীয় প্রধানমন্ত্রী হলেন। আফজাল, আমরা আবার এভারকেয়ার হাসপাতালে যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন স্বপন আহমেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোরে 6টার দিকে তিনি ইন্তেকাল করেছেন এবং তার এই মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে নিরাপত্তা যেমন পরিস্থিতি বাড়ানো হয়েছে, তেমনি কিন্তু নেতাকর্মীরাও তাদের সমাগমও ধীরে ধীরে বাড়ছে। ইতিমধ্যেই দলের পক্ষ থেকে 2 দফা বক্তব্য দেওয়া হয়েছে, চিকিৎসকদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে এবং সার্বিকভাবে হাসপাতালের ভেতরেই যেই বক্তব্যের বিষয়টি রাখা হয়েছিল তার প্রেক্ষিতে এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও তার যে উপদেষ্টা পরিষদের বৈঠক, জরুরি বৈঠক, সেটি আহ্বান করেছেন। সেখানে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত হয়েছেন। এছাড়াও এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তার মায়ের সাথে যেই হাসপাতালে যে অবস্থানের বিষয়টি সেটিও এখানে ছিলেন এবং এখন পর্যন্ত যে বিষয়টি চূড়ান্তভাবে জানার যে প্রক্রিয়া সেটি বিএনপি দল হিসেবে এবং সরকার উভয় তরফ থেকে এক ধরনের যে সম্মিলন ঘটিয়ে আলাপ আলোচনার প্রেক্ষিতে তার যেই পরবর্তী কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ জানাজা এবং দাফনের যে বিষয়গুলো আছে সেগুলো নির্ধারিত হবে। এই এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন যেই এলাকা রয়েছে বেশ লম্বা একটি সড়ক জুড়েই কিন্তু নিরাপত্তা এবং অন্যান্য যেই যানবাহনের নিরবচ্ছিন্ন যাতায়াতের লক্ষ্যে এই সড়কটি কিন্তু অনেক দূর পর্যন্তই আসলে বন্ধ রাখা হয়েছে কিছু সাময়িক সময়ের জন্য এবং এই প্রক্রিয়ার অংশ হিসেবে যেটি বলা চলে যে মোটামুটি নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই শোকে মুজমান হয়ে আছেন এবং তাদের সাথে এখন পর্যন্ত হাসপাতালের ভেতরেও যারা প্রবেশ করেছেন তাদের যে শোকাতুর চেহারা এবং উদ্বিগ্নতা সেই বিষয়গুলো কিন্তু পর্যবেক্ষণ করা গেছে এবং সেই পর্যবেক্ষণের বিষয়ে যেটি দেখা গেছে যে নেতাকর্মীরা ধীরে ধীরে একে একে কিন্তু আসছেন, দলের যারা নেতা রয়েছেন তারা হাসপাতালে প্রবেশ করছেন এবং এই প্রবেশ করার প্রেক্ষিতে সাধারণ যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু হাসপাতালের বাইরে যে সড়কটি রয়েছে সেই সড়কেই এখানে তাদেরকে গতিপথ থামিয়ে দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত নেতাদের সঙ্গে কথা বলে এই এভারকেয়ার হাসপাতাল থেকে এখন পর্যন্ত সবশেষ যেই পরিস্থিতি ছিল সেটি আমরা জানিয়ে এখন যাচ্ছি স্টুডিওতে। আফজাল, আমরা সরাসরি যুক্ত ছিলাম এভারকেয়ার হাসপাতালে। আমরা জানি যে ভোর 6টায় বেগম খালেদা জিয়া তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বিষয়ে ক্যাবিনেট মিটিং ডাকা হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা, যদি আমি বলি নিবিড় সর্বশেষ আপডেট হচ্ছে যে বেলা 12টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ক্যাবিনেট মিটিংটি হয়তো শুরু হয়ে গেছে এর মধ্যে
এবং মিটিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন এবং যেই মিটিংয়েই বেসিক্যালি আসলে বেগম খালেদা জিয়ার জানাজা দাফন সেই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হবে এবং বিএনপিও 12:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক সেই বৈঠকটি জানিয়েছে। আর যেটি বললাম যে বিএনপি 7 দিনের বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কিছুক্ষণ আগে কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন, কি কি কর্মসূচি ঘোষণা করেছেন আমরা একটু দেখে আসি। বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতেও পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয় সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয় দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো হবে। আফজাল, 1991 সালের নির্বাচনে যেখানে সবাই আওয়ামী লীগকে ফেভারিট মনে করছিল, সেখানে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জয়ের মূল ম্যাজিকটা আসলে একজন সাংবাদিক হিসেবে আপনি কিভাবে দেখছেন? জয়ের মূল ম্যাজিক যেটি হয়েছিল, আপনি ওই সময়ের কথা আপনার মনে আছে কিনা জানি না, বা আপনি জেনেছেন কিনা, যে যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল তখন তার নেতৃত্বেই 7 দলীয় একটি জোট হয়েছিল এবং আওয়ামী লীগের নেতৃত্বে আরেকটি জোট হয়েছিল। কিন্তু যখন এরশাদের পতনের ঠিক আগ মুহূর্তে এরশাদ একটি নির্বাচনের ডাক দিয়েছিল 86-তে, সেই নির্বাচনে খালেদা জিয়া যাননি। খালেদা জিয়ার নেতৃত্বে যে জোট হয়েছিল এখান থেকে বেশ কয়েকটি দল সেই নির্বাচনে অংশ নেয় নেই। আর অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে জোট হয়েছিল সেই জোট থেকে বেশ কয়েকটি দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। আর সেই থেকেই অর্থাৎ বেগম খালেদা জিয়া সব কিছুতে যেন আপোষহীন, যে তিনি স্বৈরশাসক এরশাদের অধীনে নির্বাচনে যাবেন না, এবং তার পতনের দাবিতে তিনি আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনটি তিনি চালিয়ে গেছেন, কিন্তু মাঝপথে গিয়ে সেই পতন আন্দোলনে আওয়ামী লীগও ছিল, কিন্তু মাঝ পর্যায়ে তিনি এরশাদের নির্বাচনে গেছেন এবং আরও বেশ কয়েকটি দল সেই নির্বাচনে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে তার আপোষহীন মানসিকতা, তার যে দৃঢ়চেতা মানসিকতা, পরমত সহিষ্ণুতা, যেই মনোভাব তিনি দেখিয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনের সময়, সেই কারণে তিনি আওয়ামী লীগ সে সময় ফেভারিট থাকলেও 91-এর নির্বাচনে তিনি কিন্তু বিপুলভাবে জয়ী হয়েছিলেন। তার এই আপোষহীন রাজনৈতিক জীবন, অর্থাৎ দীর্ঘ 43 বছরের যে রাজনৈতিক জীবন এবং তার ব্যক্তিগত জীবনের নানা চড়াই উতরাই নিয়ে আমাদের আরেকজন প্রতিবেদক হাসান ওয়ালি একটি প্রতিবেদন তৈরি করেছেন, আমরা সেটি দেখে আসি। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথচলায় হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক।
তার নামের সঙ্গে ৯০-এর দশকে জুড়ে যায় আপোষহীন শব্দটি। ৮১-৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ৮২-তে জিয়ার হাতে গড়া দল বিএনপির হাল ধরেন বেগম জিয়া। সহজাত দৃঢ়তায় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বের আসনে আসীন হন বেগম জিয়া। সে সময় স্বৈরাচার এরশাদের আহ্বানে সাড়া দিয়ে ৮৬ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিলেও খালেদা জিয়া ছিলেন অনড় অবিচল। সেই দৃঢ়তা পতন ডেকে আনে এরশাদের। সব সমীকরণ পাল্টে দিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে ক্ষমতায় আনে দেশের জনগণ। সময়ের পরিক্রমায় অন 11-এ আবারও খড়গ নেমে আসে বেগম জিয়ার ওপর। -2 ফর্মুলা বাস্তবায়নে রাষ্ট্রীয় নানা চাপের কাছেও নতি স্বীকার করেননি তিনি। দেশ থেকে অস্বীকৃতি জানান বেগম জিয়া। ১১ যে সরকার তাকে আপনার বাইরে পাঠাতে চেষ্টা করেছেন, বিদেশে পাঠানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। তার চাইতে দীর্ঘ সময় শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেও খোঁজ নিয়ে দেখেন আপনারা, এই ৪৪ বছর ধরে তার মতো নিরবিচ্ছিন্ন অবিরাম সংগ্রাম করে যাওয়া এরকম কোনো ব্যক্তি খুঁজে পাবেন না। এই সরকার অবৈধ সরকার, এই সরকার অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার। খালেদা জিয়ার আপোষহীন সংগ্রাম অন 11-এ শেষ হয়নি। ভোটবিহীন ক্ষমতায় জেকে বসা শেখ হাসিনার পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিনিময়ে ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসা থেকে অশ্রুসিক্ত হয়ে বিদায় নিতে হয়েছে বেগম জিয়াকে। হারাতে হয়েছে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নির্বাসনে পাঠানো হয় বড় ছেলে তারেক রহমানকেও। উন্নত চিকিৎসা বঞ্চিত রাখা হয় বছরের পর বছর। আর সব বাদ দিলেও রাষ্ট্রের সিনিয়র এই সিটিজেনকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয় দীর্ঘদিন। তিনি আপোষ করলে অনেক কিছু করতেন, তাকে এই যে জেলগুলো খাটতে হয় না। এই যে 5টা বছর তিনি অমানুষিক নির্যাতনের শিকার হলেন, তার বাড়িটা ভেঙে ঘুরিয়ে দিয়েছে প্রতিহিংসার রাজনীতি। তাকে একটা মিথ্যা মামলায় তাকে জেল দেওয়া হয় এবং তিনি কারাবরণ করেন, এবং তিনি তখনও তো তিনি কোনো আপোষ করেন নাই। জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আব্দুল হাই শিকদারের মতে রাষ্ট্রের কল্যাণে গোটা একটি জীবন উৎসর্গ করেছেন বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের প্রতি তার যে অটুট শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি কখনো সরেন নাই। তার যে কমিটমেন্ট রাষ্ট্রের প্রতি, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তার জীবনটা উৎসর্গ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে জাতীয়তাবাদের দর্শনই আপোষহীন করে তুলেছে খালেদা জিয়াকে। জাতীয় বিশ্ব তো বটেই, সারা বিশ্বে বিরল, অনন্য। প্রকৃত অর্থেই তিনি একজন আপোষহীন নেত্রী। তার জীবনে, তার কর্মে আপোষ বলে কোনো জিনিস নেই। মূলত একজন জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের জন্যে, এই জাতির জন্যে তিনি অনেক কষ্ট স্বীকার করেছেন। তৃতীয় বিশ্বে বা আমি সারা বিশ্বে আপনার খুবই বিরল তার মতো এই ধরনের আপোষহীন নেত্রী। গণতন্ত্রকামী সব দল এবং মানুষের মনে বেগম জিয়ার জন্য আকুতি, সারা জীবনের অর্জন মজলুম এই নেত্রীর। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপোষহীনতার এই স্মারক ভবিষ্যৎ রাজনীতিক তো বটেই, জনমানুষের জন্যও অনুকরণীয় হয়ে থাকবে জীবনভর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আমরা আমাদের সহকর্মী হাসান ওয়ালির প্রতিবেদন দেখছিলাম। আফজাল, 2007 সালের 1/11-এর সময় কিন্তু বিএনপি থেকে অনেক নেতাই কিন্তু দল ত্যাগ করেছিলেন, কিন্তু বেগম খালেদা জিয়া অটল ছিলেন তার অবস্থানে। এর পেছনে আসলে কোন চালিকা শক্তিটা কাজ করছিল, আর তিনি কেন দেশ ছাড়তে রাজি হননি, যদি একটু বলতেন। যখন 1/11 সরকার আসলো, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে আমরা বলি, আসার পরে আমরা দেখলাম যে দুর্নীতির বিরুদ্ধে কথিত অভিযানের নামে এই দুই নেত্রীকেই গ্রেফতার করা হলো। প্রথমে বেগম খালেদা জিয়া গ্রেফতার হলেন, শেখ হাসিনা গ্রেফতার হলেন এবং তারেক রহমানকে গ্রেফতার করা হলো। এবং আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়াকে বারবার বলা হচ্ছিল যে তিনি যেন দেশের বাইরে চলে যান পরিবার নিয়ে, সন্তান নিয়ে, কিন্তু তিনি সেটি যাননি এবং তিনি কারামুক্ত হলেন 2008 সালের 11 সেপ্টেম্বর তিনি কারামুক্ত হওয়ার পরে তখন তারেক রহমান তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছিল এবং তিনি হাসপাতালে ছিলেন এবং তাকে তিনি সরাসরি দেখতে গেলেন। এবং 2008 সালের 11 সেপ্টেম্বরই কিন্তু তারেক রহমান ওই দিন রাতেই দেশের বাইরে চলে যান। অর্থাৎ তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাজনীতি থেকে দূরে সরে থাকতে, এবং
পুরো পরিবার নিয়ে দেশের বাইরে চলে যেতে, কিন্তু তিনি সেটি বেছে না নিয়ে দেশেই অবস্থান করেছেন। এই যে এখানেও একটি আপোষহীন মানসিকতার বহিঃপ্রকাশ রাজনৈতিক বিশ্লেষকরা বলে থাকে না, যেটা বললাম যে 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন, কারাগারে যাওয়ার পরে আমরা দেখেছি যে এই মামলায় সাজা দেয়া হলো তাকে। প্রথমে জি অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হলো এবং সেটি পরে হাইকোর্টে এসে সাজা বাড়ানো হলো। এবং বাংলাদেশের ইতিহাসে এইটাই প্রথম ঘটনা, এবং এরকম ঘটনা আইনজীবীরা আর কখনো মনে করতে পারেন না যে লোয়ার কোর্টে 5 বছরের সাজা হয়েছে, হাইকোর্টে এসে সেই সাজার মেয়াদটা বেড়েছে। হাইকোর্টে এসে হয় খালাস হন, নাহলে সাজার পরিমাণটা কমে বা সাজা যা হয়েছে সেটি থাকে, কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে। এবং খালেদা জিয়াকে যে কারাগারে রাখা হয়েছে, পরবর্তীতে বিএনপির নেতারা যারা কারাগারে কখনো দেখতে গিয়েছেন তখন তারা বলছেন যে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ, এবং তার দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে তিনি ভুগছিলেন, কিন্তু কারাগারে যাওয়ার পরে চিকিৎসার অভাবে সেই রোগগুলো তা কিন্তু আরও বেড়ে যায়। এবং যখন করোনার একেবারে পিকে চলছিল, অর্থাৎ করোনায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছিল, শখানেক বা এরও বেশি মানুষ মারা যাচ্ছিল, ঠিক সেই সময়ই নির্বাহী আদেশে শেখ হাসিনার সরকার বেগম খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ তাকে মুক্তি দেন। এবং বিএনপির নেতারা বলছেন যে হাসপাতালে মারা যাবেন বেগম খালেদা জিয়া, এই দায়ভার শেখ হাসিনার ঘাড়ে গিয়ে পড়বে বা শেখ হাসিনার সরকারের হবে। সেই কারণে তড়িঘড়ি করে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে 2020 সালের 25শে মার্চ করোনাকালীন সময় তাকে মুক্তি দেওয়া হয়। এবং বিএনপির আইনজীবীরা যেটি বারবারই বলছেন যে কারাগারে বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটি বাংলাদেশ মেডিকেল হয়েছে, সেখানে তিনি অপচিকিৎসার শিকার হয়েছেন কিনা সেটি আসলে খতিয়ে দেখার দাবি কিন্তু বারবারই বিএনপির নেতারা কিন্তু জানিয়ে আসছেন। এবং যে মামলায়, একটি মামলায় তার 10 বছরের সাজা, আরেকটি মামলায় তার 7 বছরের সাজা, এ ধরনের মামলায় সাজা হওয়ার পরে, অর্থাৎ যখন রায়ের সার্টিফাইড কপি আসামি পক্ষ বা যিনি সাজা হয়েছেন তারা যখন রায়ের সার্টিফাইড কপি পান, এর সার্টিফাইড কপি পাওয়ার পরে আপিল করলেই সাধারণত এইসব মামলা জামিন হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম যে খালেদা জিয়ার ক্ষেত্রে তাকে জামিন তো দেওয়াই হয়নি, এবং উন্নত চিকিৎসার জন্য বারবার আবেদন করা হয়েছিল, আদালতেও আবেদন করা হয়েছিল যে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে তাকে যেন ইউনাইটেড হাসপাতালে বা অন্য হাসপাতালে, বেসরকারি হাসপাতালে, যে হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা আছে সে ধরনের হাসপাতালে চিকিৎসা দেওয়ার কিন্তু আবেদন করা হয়েছিল, সেটিও কিন্তু বেগম খালেদা জিয়া সুযোগ পাননি। এরপরে যেটি আমি বললাম যে 2020 সালের 25শে মার্চ তিনি কারামুক্ত হন, এবং কারামুক্তি তাকে দেয়া হয় কিন্তু আবার দুটি শর্ত সাপেক্ষে, তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে পারবেন না। অথচ বেগম খালেদা জিয়ার কিন্তু 2017 সালে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন তিনি, কিন্তু তখন কিন্তু তার মামলার বিচার চলছিল, কিন্তু তিনি যদি চাইতেন তাহলে 2017 সালে তিনি দেশের বাইরে চলে গিয়েছেন, তিনি আর দেশে ফিরতেন না, কিন্তু বেগম খালেদা জিয়া সেটি করেননি। তিনি দেশে ফিরেছেন চিকিৎসা নিয়ে 2017 সালের পরে, এবং 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে এই মামলায় কারাগারে পাঠানো হয়। এবং বেগম খালেদা জিয়ার যে সংগ্রাম, তার যে রাষ্ট্র পরিচালনার নীতি, এবং তিনি সকল কিছুতেই ভিন্ন মতকে সবসময় সম্মতি প্রকাশ করতেন। কোনো যখন রাজনৈতিক সংকট তৈরি হতো, যতই রাজনৈতিক দল তার আদর্শের বিরোধী হতো, তারপরেও ভিন্ন মতদের সঙ্গে নিয়েই একটি সমঝোতার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে আসছেন। সেই কারণেই বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার নীতি সকল ক্ষেত্রেই তিনি বর্তমানে 5 আগস্টের পরে তিনি ঐক্যের প্রতীক হয়ে কিন্তু বেগম খালেদা জিয়া রয়েছেন। আমি যেটি বললাম যে বেগম খালেদা জিয়া তো এই 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ার, এবং এই ক্যারিয়ারে তিনি যেমন জেল খেটেছেন, তিনি তেমন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, এবং তার সবচেয়ে বড় গুণ যেটি ছিল আমার কাছে যেটি মনে হয়, তিনি কম কথা বলতেন, শুনতেন বেশি, এবং এটিও একটি তার রাজনীতির জীবনের সবচেয়ে বড় গুণ। আর যেটি বললাম যে মানুষ তাকে বিএনপি নেত্রী হিসেবেই শুধু এখন মনে করে না, 5 আগস্টের পরে তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, এখন বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণের পথে রয়েছে। 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনের পরেই দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করবে। সেই যাত্রাটা তিনি দেখে যেতে পারলেন না, এটি রাজনীতির অঙ্গনে বড় একটি সংকট, বা তার এই মৃত্যুতে আসলে মানে পুরো বাংলাদেশে এখন শোকের ছায়া নেমে এসেছে। সকল রাজনৈতিক দল
শোক প্রকাশ করেছেন। এর মধ্যে জামাত থেকে শোক প্রকাশ করা হয়েছে, এনসিপি থেকে শোক প্রকাশ করা হয়েছে, অন্য যে দলগুলো রয়েছে এবি পার্টি, জাসদ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা শোক প্রকাশ করেছেন। শুধু বাংলাদেশের রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারাই শোক প্রকাশ করার নেই, দেশের বাইরে আমরা যতটুকু জানি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি শোক প্রকাশ করেছেন, এবং নরেন্দ্র মোদী তার যে টুইটার বা এক্স হ্যান্ডেলে তিনি যেটি শোক প্রকাশ করে বলেছেন যে তিনি যখন 2015 সালে বাংলাদেশে এসেছিলেন সেই দিনটার কথা তিনি স্মরণ করেছেন, এবং বেগম জিয়ার আমলে বাংলাদেশ ভারত সম্পর্কের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের নানা দিক তিনি তুলে ধরেছেন, এবং তার মৃত্যুতে যে শোক সেই শোক যেন পরিবার সইতে পারে সেজন্য সৃষ্টিকর্তার কাছে নরেন্দ্র মোদী প্রার্থনা করেছেন। এর বাইরে চীনের রাষ্ট্রদূত শোক প্রকাশ করেছেন, ইউরোপীয় ইউনিয়নের থেকেও শোক প্রকাশ করা হয়েছে। এখন শোক প্রকাশ বিশ্ব নেতারাও যেমন করছেন, একই সঙ্গে দেশের মানুষ শোকাবহ বা দেশের মানুষের শোকাচ্ছন্ন পরিবেশ। বিএনপির তার দলও 7 দিনের কর্মসূচি শোকের কর্মসূচি পালন করেছে। যে কার্যালয়গুলো রয়েছে বিএনপির সেই কার্যালয়গুলোতে শোক বই খোলা হয়েছে। বিএনপি নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং 7 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত হবে, দোয়া মোনাজাত হবে। আমরা আবার একটু এভারকেয়ার হাসপাতালের সামনে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যে বেগম জিয়ার পরলোক গমন, তার যে চলে যাওয়া, সেই চলে যাওয়া কিন্তু পুরো জাতি এই মুহূর্তে মেনে নিতে পারছেন না, শোকে শোকাহত। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে শুধু রাজনৈতিক অঙ্গন না, রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সব অঙ্গনেই কিন্তু বেগম জিয়ার চলে যাওয়ার শোক এখন সর্বত্র। আপনাদের একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে আমরা যে তথ্য পেয়েছি সে তথ্য অনুযায়ী বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে আগামীকাল বাদ জোহর, এবং তাকে দাফন করা হবে তার স্বামী, আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই মূলত, এমন তথ্য আমরা জানতে পেরেছি। এবং তাকে রাষ্ট্রীয় যেই সংবর্ধনা দেওয়া হবে, রাষ্ট্রীয় যেই মর্যাদা তিনি পান, সেই মর্যাদা দেওয়ার জন্য মূলত প্রধান উপদেষ্টার সাথে কিন্তু বৈঠকে বসছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা জানি যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ আনুমানিক 12টার দিকে জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন। সুতরাং বলাই যায় শুধু যে রাজনৈতিক অঙ্গন তা না, রাজনৈতিক অঙ্গন থেকে বেগম জিয়ার শোক ছড়িয়ে পড়েছে সর্বত্র, এবং সেটি প্রান্তিক পর্যায় থেকে একদম কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে যেই এই বেদনা, বেগম জিয়াকে হারানোর হাহাকার, সেটি কিন্তু প্রতীয়মান। এখানে এভারকেয়ারের সামনেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষের উপস্থিতি, সেই উপস্থিতিটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সেই উপস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা যেমন তৎপর রয়েছেন, তেমনি আমরা দেখতে পাচ্ছি যে দলীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও সকলকে শান্ত করছেন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই মূলত এখানে উপস্থিতি বা জড়ো হওয়ার জন্য বলা হচ্ছে। এই মুহূর্তে এভারকেয়ারের সামনে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা জায়গা জুড়েই মূলত মানুষের যে উপস্থিতি, এবং সকলেই বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছেন, তার কথাগুলো তুলে ধরছেন, সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে এর আগেও বলছিলাম যে বেগম জিয়া, তিনি খালেদা জিয়া যে আপোষহীন নেত্রী, সেটি তিনি তার রাজনৈতিক জীবনে কিন্তু বারবারই সেই আপোষহীনতার পরিচয় দিয়েছেন, যেটি প্রতিটি মানুষের কণ্ঠে এখন উচ্চারিত। এবং তিনি যে তার পরম স্নেহ মমতায় দেশের মাটি মানুষের পাশে থেকেছেন, তার দলের নেতাকর্মীদের পাশে থেকেছেন, এজন্য কিন্তু বিভিন্ন সময়
বিভিন্ন যে সংকটের সময় তার নেতৃবৃন্দকে আগলে রাখা, লড়াইয়ের পাশে থাকা, লড়াইয়ের নেতৃত্ব দেওয়া এবং নিপীড়ন নির্যাতনের সময়ও অকুত ভয় সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার যে অনুপ্রেরণা, এই সব কিছুর জন্য মানবতার মা হিসেবেও তিনি কিন্তু সকলের কাছে সেই সম্মানটুকু পেয়েছেন। আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে আজকে ঠিক ভোর 6:30টায় মূলত চিকিৎসা বোর্ডের সাথে আলোচনা শেষে তাকে মৃত ঘোষণা করা হয় বেগম জিয়াকে, এবং আজকেই সারা রাত এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবারের সদস্যরা এই হাসপাতালেই উপস্থিত ছিলেন। ভোর 4টার দিকে তিনি এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে গতকাল রাতে ঠিক 10টার দিকেও তারেক রহমান এখানে ঘণ্টা তিনেকের মতো ছিলেন। কিছুটা সময়ের জন্য তিনি তার বাসায় গিয়ে আবার পুনরায় 4টার দিকে কিন্তু এই হাসপাতালে আসেন। আমরা ঘণ্টা খানেক আগে দেখেছি তাকে আবার হাসপাতাল থেকে বেরিয়ে যেতে। মূলত এই যে শোক, এই শোক যেমন পুরো জাতির, তেমনি কিন্তু বিএনপি পরিবারের জন্য অনেক বেশি, কেননা নানান সংগ্রাম নিপীড়নের মধ্য দিয়ে দেশ যখন একটি গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে, যেই গণতন্ত্রের কথা বিএনপি নেতাকর্মীরা এবং বেগম খালেদা জিয়া সব সময় বলতেন যে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে তার যেই বক্তব্য ছিল সেই বক্তব্য তারা তুলে ধরছেন। এবং আমরা এই মুহূর্তে এভারকেয়ারের সামনে রয়েছি, যেখানে আমাদের আরও সহকর্মীরা রয়েছেন। এভারকেয়ারের বাইরে এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী রয়েছেন মোরসালিন হক জোনায়েদ, তিনি জানাবেন এভারকেয়ারের ডান পাশের পরিস্থিতি এবং পুরো চিত্র, সার্বিক পরিস্থিতি। এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথেই এভারকেয়ার হাসপাতালের সামনে যে সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভিড় বলা চলে যে ধীরে ধীরে কিছুটা বাড়ছে, এবং তীব্র শীত উপেক্ষা করেই কিন্তু নেতাকর্মীরা এই এভারকেয়ার হাসপাতালের সামনে আসছেন। এবং আমরা ক্যামেরার চোখে যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে তাদের যে জটলাগুলো ধীরে ধীরে এই এলাকায় বেড়েই চলেছে, এবং এখানকে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালের যে প্রবেশ পথ এটিকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। নেতাকর্মীদের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে তারা যে অভিব্যক্তি জানাচ্ছেন দেশের রাজনৈতিক অঙ্গন অভিভাবক শূন্য হয়ে যাওয়ার যে বিষয়টি তারা উপলব্ধি করছেন, এবং তারা তাদের যে শোক এবং বেদনা সেটি তারা জানাচ্ছেন। তাদের যে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যে আপসহীনতার উদাহরণ রেখে গিয়েছেন সেটিকে তারা স্মরণ করছেন, এবং নেতাকর্মীরা আরও বলছেন যে প্রতিহিংসা বাদ দিয়ে তিনি সকলকে নিয়ে যে রাজনীতি করার যে সংস্কৃতি দেশে বহাল রাখার চেষ্টা করেছিলেন সেটি স্মরণীয় থাকবে রাজনীতির সব মহলেই। এবং দলের নেতাকর্মী হিসেবে তারাও কিন্তু এই বেগম খালেদা জিয়ার যে বর্ণাঢ্য যে রাজনৈতিক জীবন এখান থেকেও তারা শিক্ষা নেয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন। তারা প্রত্যয় জানিয়েছেন যে হিংসা বিভেদ ভুলে যেভাবে সব স্তরের রাজনীতিকে একত্রিত করেই মতাদর্শ আলাদা হলেও সবাইকে রাজনীতির মাঠে বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি সেখানে এক রেখে যে এগিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সংকল্প এবং চেষ্টা আজীবন করে গেছেন সেটিকেই তারা বলছেন যে অনন্য এক উদাহরণ হিসেবে বাংলাদেশে যতদিন থাকবে ততদিন প্রতিটি রাজনীতি সচেতন মানুষ এবং সাধারণ মানুষও আসলে মনে রাখবে সবশেষ তিনি যে দেশ ত্যাগ না করে এই দেশের মাটিতেই থাকার যে বিষয়টি তিনি সবসময় বলে এসেছিলেন সেই বিষয়টিও কিন্তু তার এই যে সে জীবনের যে শেষ সময় সেই পর্যন্ত তিনি রেখেছিলেন বলেই এখানে যারা উপস্থিত নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত ভোর 6টায় যেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া, তারপর থেকেই এখানে দলের পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালের ভেতরে কিন্তু কথা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা কিন্তু সার্বিকভাবে তাদের যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া বক্তব্য সেটি তারা জানিয়ে গিয়েছেন। বেগম খালেদা জিয়ার যেই পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোকে
এগিয়ে নিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকেও আসলে পরবর্তী কার্যক্রমগুলো জানিয়ে দেওয়া হবে। বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে পরিস্থিতি রয়েছে সার্বিকভাবে সেখানের বিষয়ে আমরা আরও জানবো আমাদের সহকর্মী হাসান ওয়ালির কাছ থেকে। দশকের পর দশক গণতান্ত্রিক লড়াইয়ের সম্মুখভাগে বেগম খালেদা জিয়া। অসীম দেশপ্রেম, দৃঢ়তা ও দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতির এক অনন্য চরিত্র। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে চাপের কাছে নথি স্বীকার না করা এক সংগ্রামী ব্যক্তিত্ব। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথ চলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। সেখানে আলোচনা হয়েছে, কিছুক্ষণ পরেই আপনারা সেগুলো জানতে পারবেন, তাদের প্রেস সেক্রেটারি আপনাদেরকে জানাবে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি বোধহয় একটা জাতির উদ্দেশ্যে ভাষণও দেবেন। আপনারা তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন, যেহেতু তাদের মিটিং তারাই জানাবেন, সেটাই ভালো হবে। আমাদের বিষয়গুলো আমরা আপনাদেরকে সকালে জানিয়েছি। আর আমাদের 12:30টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং আছে বিএনপির। সেই মিটিংয়ে আমাদের সমস্ত সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে আমরা আপনাদেরকে আবারও জানাবো, টাইম টু টাইম জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন, তারাও কিন্তু একে একে এখানে ভিড় করছে। আমরা একটু যারা এখানে আছেন তাদের সাথে যদি একটু কথা বলতে চাই, তাদের কাছে আসলে কোন বিষয়টি আমরা একটু জেনে নিতে চাই। যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এটি জানানো হয়েছে দলের পক্ষ থেকে। এখন পর্যন্ত আসলে কিভাবে দেখছেন তার এই রাজনৈতিক যে জীবন? ভাই কি বলবো, আসলে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। অল্প কিছুদিন পরে আমাদের 17 বছর পরে এক আকাঙ্ক্ষিত নির্বাচন, এরকম একটা সময় এই মুহূর্তে আমাদের যে গার্ডিয়ান, বিশেষ করে বিএনপি তথা সারা বাংলাদেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, এই মুহূর্তে আল্লাহ তাকে নিয়ে গেছেন। তাকে তো আর আল্লাহ নিয়ে গেলে তো কেউ রক্ষা করতে পারবে না, কিন্তু তারপরেও সব কিছুতে একটা সিস্টেম আছে। ফ্যাসিস্ট খুনি হাসিনা তার প্রতি, তার ফ্যামিলির প্রতি, বিএনপি নেতাকর্মীর প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন এক দীর্ঘ সময় ধরে করছে, তারই ফলশ্রুতিতে আজকে অকালে, আমরা আশা করি অকালে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে আল্লাহ নিয়ে গেছেন। আমরা আশা করি এই যে খুনি হাসিনার যেই স্লো পয়জনে আস্তে আস্তে আমার নেত্রীকে মৃত্যুর কোলে ঠেলে দিল, তার এই রেজাল্ট, তার এই প্রতিদান আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে আমরা জয় করে বাংলাদেশের এই যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতির তো আর পূরণ করা সম্ভব না, তারপরেও আমরা চেষ্টা করব যে গণতন্ত্রকে পুনরায়
সঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য। এবং আমরা শুনছিলাম যে যারা এখানে উপস্থিত হয়েছেন দলের নেতাকর্মীরা যারা রয়েছেন তাদের যে বেদনা রয়েছে এবং শোক রয়েছে, সেই শোককে তারা শক্তিতে রূপান্তর করে তারা চেষ্টা করছেন যে তারা এই